রবীন্দ্রনাথের বিয়ের ঠিক 4 মাস পর কাদম্বরী দেবী হঠাৎই আত্মহত্যা করেন। তিনি ছিলেন রবির সবচেয়ে কাছের বন্ধু, মেন্টর, অনুপ্রেরণা সব। রবি যখন কবিতা লিখতেন, কাদম্বরী ছিলেন তার প্রথম সমালোচক। আর কেনই বা ওনার আত্মহত্যার খবর ধামাচাপা দিতে তৎকালীন সময়ে ব্রিটিশ পুলিশকে দিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ খাইয়ে পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছিল, সেই উত্তর আজও অস্পষ্ট। এই মৃত্যু রবীন্দ্রনাথের জীবনকে চিরতরে বদলে দেয়। এই শোকাগ্নি থেকেই জন্ম নিয়েছিল রবীন্দ্রনাথের জীবনের গভীরতম সুর। নিয়তি ওনাকে নোবেল প্রাইজ এবং বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল ঠিকই, কিন্তু ওনার কাছ থেকে কেড়ে নিয়েছিল ওনার খুব কাছের প্রিয় 5 জনকে। কিভাবে তিনি এই শোক যন্ত্রণা কাটিয়ে হয়ে উঠলেন আমাদের বিশ্বকবি, আজকে সেই সব নিয়েই কথা বলবো। নমস্কার, মন্দিরা স্পিক্সে আছি মন্দিরা। শুরু করা যাক তার শৈশব থেকে। রবীন্দ্রনাথের শৈশব কিন্তু কোনো রাজকীয় বিলাসিতায় কাটেনি। ওনার মা সারদা সুন্দরী দেবী ওনাকে জন্ম দেওয়ার পর থেকেই দূরে দূরে থাকতেন। বাবার দেখা মিলতো বছরে মাত্র কয়েকবার। ঠাকুরবাড়ির কড়া শাসন, ভৃত্যদের অত্যাচার আর ঘরের এক কোণে আটকে থাকা ছেলেটি পরবর্তীকালে যেটাকে ভৃত্য রাজতন্ত্র বলেছেন। যে বয়সে শিশুরা খেলাধুলো করে, যে বয়সে শিশুরা দৌড় ঝাঁপে মেতে থাকে, সেই বয়সে রবীন্দ্রনাথ জানালার গড়াত দিয়ে বাইরের প্রকৃতি দেখে নিজের কাল্পনিক জগৎ তৈরি করতেন। তিনি স্কুলে যেতে ঘৃণা করতেন। 4টে দেওয়ালের ভিতরে প্রথাগত শিক্ষা তার কাছে জেলখানার মতো লাগতো। আর সেই স্কুল পালানো ছেলেটি পরবর্তীকালে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুক্ত শিক্ষা কেন্দ্র শান্তিনিকেতন তৈরি করেছিলেন। 1902 থেকে 1907 এই 5 বছর ছিল তার জীবনের সবথেকে কঠিনতম সময়। এই সময়েই তিনি এক এক করে তার কাছের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলেছিলেন। 1902 সাল তিনি হারালেন তার স্ত্রীকে। 1903 চলে গেল তার মেজ কন্যা রেণুকা। 1905 চলে গেলেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর 1907 সালে কলেরায় চলে গেল তার ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর। ছোট ছেলে সমী যখন মারা যায়, রবীন্দ্রনাথ তখন বাইরের ঘরে বসে শান্তিনিকেতনের কাজ করছেন। তিনি নিজেকে ঘর বন্ধ করে রেখেছিলেন যাতে কেউ তার কান্না দেখতে না পায়। এই গভীর মানসিক যন্ত্রণা থেকে জীবনের শেষ বয়সে রবীন্দ্রনাথ হাতে তুলে নেন ক্যানভাস আর তুলি। তার আঁকা ছবিগুলোর দিকে তাকালে আপনি কোনো নরম সুর খুঁজে পাবেন না। সেখানে ফুটে উঠবে ভয়, অন্ধকার আর এক অপরিসীম হাহাকার। 1913 সালে তার নোবেল পাওয়ার পর বাংলার বুদ্ধিজীবী মানুষেরা বলেছিল এটি হচ্ছে ইংরেজদের তোষামত করার ফল। আর এরপর যখন নাইটহুড উপাধি পান, তখনও তারা একই কথা বলেছিল। কিন্তু 1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ড ঘটে, তখন রবীন্দ্রনাথ এক মুহূর্ত আর দেরি না করে রাজপ্রাসাদের সেই উপাধি ত্যাগ করেন। মহাত্মা গান্ধীর সাথে তার নীতিগত মতবিরোধ কিংবা জাতীয়তাবাদ নিয়ে তার নিজস্ব করা দৃষ্টিভঙ্গি তিনি কখনোই অন্ধভাবে অনুসরণ করতেন না। তিনি ছিলেন একক চিন্তাবিদ, যিনি নিজের যুগের থেকে প্রায় 50 বছর এগিয়ে চিন্তা ভাবনা করতেন। আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সামান্য একটুতেই ভেঙে পড়ি, একটুখানি ব্যর্থতাতেই নিজেরা হতাশ হয়ে পড়ি। অথচ রবীন্দ্রনাথের জীবন থেকে কত কিছুই শেখার আছে বলুন তো। তিনি আমাদের শেখান দুঃখকে এড়িয়ে গিয়ে নয়, দুঃখকে কাজে রূপান্তরিত করার নামই হলো জীবন। তিনি তার সব প্রিয়জনকে হারিয়েছেন, অপমান সহ্য করেছেন, অর্থনৈতিক সংকটে পড়েছেন, কিন্তু কখনো
তার সৃজনশীলতাকে থামিয়ে দেননি। তিনি তার 80 বছরের জীবনে হাজার হাজার গল্প, কবিতা, গান, নাটক, উপন্যাস, যা আজও কোটি কোটি মানুষকে বাঁচতে শেখায়। পরের বার আপনি যখন রবীন্দ্রনাথের কোনো গান শুনবেন, মনে রাখবেন এই মিষ্টি সুরের পিছনে এক মানুষের ঘাম ঝরা নীরব কান্না রয়েছে, যিনি নিজের সমস্ত ক্ষত আড়াল করে বিশ্বকে আলো দিয়ে গেছেন। রবীন্দ্রনাথের জীবনের কোন শক্তি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল বলে আপনার মনে হয়? জানান আমাদেরকে। থাকুন আমাদের সঙ্গে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।